আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কবে হবে জাতীয় নির্বাচন? এ নিয়ে সন্দেহ এবং অবিশ্বাস বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণ ও ভূরাজনৈতিক কারণেও নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের অনেকের। বলছেন সরকারের ভেতরের একটি অংশ এবং রাজনৈতিক দলগুলো কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার পক্ষে, যদিও নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলগুলোর ইতিবাচক মানসিকতা দেখছে ঐকমত্য কমিশন। মুকসিমুল আহসানের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩ মাসের আলোচনা পর্যালোচনা শেষে এবছরের শুরুতে প্রতিবেদন জমা দেয় প্রথম ৬টি কমিশন। ওই ৬ কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি দলের সাথে আলোচনা হয়েছে। কাজ এগিয়েছে প্রথম পর্বের প্রায় ৫০%। হয়তো অনেকগুলো ইস্যুতে একমত হতে সময় লাগবে, কিন্তু আলোচনার ব্যাপারে সবাই আগ্রহী, সবার দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক। এ পর্যন্ত প্রায় ১৫টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং আমার জানা মতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রথম রাউন্ডের আলোচনা চলবে। এরপরে দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড হবে। কত রাউন্ড হওয়ার পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সেটা এখনই বলা যাবে না। বিএনপির সাথে সবচেয়ে বেশি আলোচনা এগিয়েছে জানিয়ে তিনি বলেন, নেতাদের মাঠের বক্তব্যের সাথে সংস্কার ইস্যুতে বাস্তবতার কোনো মিল নেই। বেশিরভাগ সুপারিশে দলটি একমত। তবে মৌলিক যেসব প্রস্তাবে বিএনপির ভিন্ন মত, সেখানে বিকল্প নিয়েও চলছে আলোচনা। প্রধানমন্ত্রী পদে কেউ দুবারের বেশি থাকতে পারবেন না, এটা হলো কমিশনের সুপারিশ। বিএনপি বলেছে না, সারা জীবনে দুবার, এটা না, পরপর দুবার হতে পারবে, তৃতীয়বার আর পরপর হতে পারবে না, আবার একবার বিরতি দিয়ে আবার হতে পারবে। তখন একটা আলোচনা উঠেছিল যে আর একবার বিরতি দিয়ে কতবার হতে পারবে, আর একবার, তার মানে 3বার, কিন্তু এটা চূড়ান্ত হয়নি। কিন্তু যারা অনেক গরম গরম বক্তৃতা দেন তাদের সঙ্গে এই দায়িত্বের কোনো সম্পর্ক নাই। সুতরাং কমিশন ওই বক্তব্যগুলোকে খুব বেশি আমলে নিচ্ছে বা বক্তব্য শুনে বিচলিত হচ্ছে এমনটা আমি দেখিনি। তবে সংস্কার শেষে কবে হবে নির্বাচন তা এখনও স্পষ্ট না, এমন মন্তব্য করে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলছেন, সরকারের ভেতরে বাইরে কোনো কোনো মহল নির্বাচন পেছাতে চায়। প্রফেসর ইউনূস কোনো অবস্থাতেই বেশি দিন থাকতে চান না, এটা বলা হচ্ছে, কিন্তু সরকারের ভেতরেও তো সরকার আছে, তারা চাচ্ছেন না একটু দীর্ঘায়িত করার জন্য। রাজনৈতিক শক্তিও আছে, তারা চায় আরও বিলম্বিত করার জন্য। তারা মনে করে এই সময় যদি বিলম্বিত হয় তাইলে বড় রাজনৈতিক দলটি হয়তো আনপপুলার হবে, তারা হয়তো এখান থেকে ফায়দা পাবেন। এই রাজনীতি মারপেঁচের খেলা। যদি নির্বাচন বিলম্বিত হয় অনেক কঠিন এবং জটিল হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতি। তার আশঙ্কা শুধু অভ্যন্তরীণ পরিস্থিতিই নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতির কারণেও বিলম্বিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন এই মুহূর্তে আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটা সন্দেহ আর অবিশ্বাস ছায়া ফেলেছে বাংলাদেশের আগামী দিনের নির্বাচনে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প আছে আমি অন্তত জানি না। তবে যদি কোনো কারণে ভূ রাজনীতির কারণে নির্বাচন পিছিয়ে যায়, আমি অবাক হব না। রাজনৈতিক ঐক্য দুর্বল হলে পরাজিত শক্তি ফিরে আসতে পারে, আর তাতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এমন শঙ্কা থেকে মৌলিক সংস্কার এবং সময়মতো নির্বাচনের বিকল্প দেখছেন না তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার সময় সকাল 9টা 25 দোহা ত্যাগ করেন তিনি। এ সময় কাতারের চিফ অফ প্রোটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু প্রধান উপদেষ্টাকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। ইতালির স্থানীয় সময় দুপুর 2:15টায় প্রধান উপদেষ্টা রোম পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর 1 ঘণ্টা পর প্রধান উপদেষ্টা সেন্ট পিটারের স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। শনিবার সকাল 9:30টায় প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় দেশের উদ্দেশ্যে রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন ডক্টর ইউনূস এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশের 26 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কোনো কোনো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। ফলে তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশের মানুষ। শিগগিরই তাপমাত্রা কমার সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস, উল্টো আরও বাড়তে পারে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে।
বৈশাখের দহন জ্বালা, খরতাপে পুড়ছে সারা দেশ। সূর্য উকি দিতে না দিতেই শুরু হয় গরমের দাপট। প্রচণ্ড গরমে উষ্ঠগত প্রাণ সাধারণ মানুষের। কোথাও আসি আসি বলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, শীতল পরশে। একটু প্রশান্তির আশায় অনেকে ভিড় করছেন পার্কে কিংবা ছায়াশনিবির বৃক্ষতলে। কোথাও গুমোট মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তবু জীবিকার সন্ধানে ছুটে চলা, খেটে খাওয়া মানুষের কষ্ট অন্তহীন। এত পরিমাণ গরম, এই গরমের ভিতর ঢাকা শহরে থাকা, বের হওয়া খুবই কঠিন। তারপরও বের হয়েছি পরীক্ষার জন্য। 1-2 দিনের ভিতর যদি বৃষ্টি হইতো তাহলে একটু ভালো হইতো। জীবন চালানোর জন্য বাইরে বের হতেই হয় এই গরমের ভিতর। ভাড়া হচ্ছে না এই গরমে কোনো লোকই বেরোচ্ছে না। অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে, মানে গরমের কোনো নেই। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমি স্কুল যেতে পারছি না, এত গরমে অটোতে আমার গা হাত পা সব ঘেমে যায়। গাড়ি চালাতে গেলেও নিজেরও কষ্ট হচ্ছে, প্যাসেঞ্জারেরও কষ্ট হচ্ছে। 24 জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মার্চ এপ্রিল এই সময়টা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। সাধারণত এই সময় এরকমই গরম থাকে। এখন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, ফলে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাটা 27-28 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক, পানি শূন্যতা ও ঘামজনিত সমস্যায় রোগীর সংখ্যা। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি। দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দাম বাড়ার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। পেঁয়াজের দামও সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে। চালের বাজারও ঊর্ধ্বমুখী। এছাড়া প্রায় সব ধরনের সবজির দামও গেল সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে আগের মতোই আছে আলুসহ মাছ ও মুরগির মাংসের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এবং ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করতে 15 এপ্রিল সয়াবিন তেল লিটার প্রতি 14 টাকা দাম বাড়ায় সরকার। এরপর সংকট কাটিয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করতে থাকে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। তবে 1 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানান বিক্রেতারা। সম্পূর্ণ তেল আসে না, যেমন আমরা 1 লিটার নতুন রেটের তেল এখনো পাচ্ছি না, কাস্টমার খুঁজতেছে। হাফ লিটার তেল পাচ্ছি না, শুধু 2 লিটার 5 লিটার মার্কেটে আসছে। 8 লিটারও নাই, হাফ লিটারও নাই, 1 লিটারও নাই। তীরের তেল 20 কার্টন চাইলে দেয় 5 কার্টন, রূপচাঁদা 20 কার্টন চাইলে দেয় 5 কার্টন, ওরকম। আর বসুন্ধরা তো এখনো আসেই নাই। গত কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। এতে করে বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ভোক্তাদের।
বৈশাখের দ্বিতীয় সপ্তাহেও নতুন চালের আমদানি বাড়েনি, কমছে না দামও। ওই ধরনের চালের দাম কমতেছে না, আর পুরোপুরি চাল নতুন চাল আমদানি হইতেছে না বাজারে। এভাবে থাকবে না বাজারটায় যে হঠাৎ বা একটু কমলো আবার বাইরে গেল, এটা আরও 15-20 দিন পরে বোঝা যাবে বিষয়টা। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। গত 2 সপ্তাহে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। গেল সপ্তাহের চেয়ে 10 টাকা বেড়ে পেঁয়াজের দাম উঠেছে কেজি প্রতি 60 টাকা। তবে স্থিতিশীল রয়েছে আলু ও আদা রসুনের দাম। এছাড়া প্রায় সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। যদি হালকা বৃষ্টি বাদল দুজি হয়ে যেত, তা সবজির দাম একটু কমে যেত, মানে একদম সামনের মধ্যে চলে আসতো। যেরকম সব সবজি 60-70-80 নিচে এখন নাই। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছেন ক্রেতারা। তেলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, আদা রসুনের দাম বাড়ছে। সো এইভাবে আমরা সাধারণ যারা চাকরিজীবী যারা আছি, আমাদের তো সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সবজির দাম বর্তমানে একটু বেশি মনে হইতেছে, গত রমজানের মাসে একটু কম ছিল। এছাড়া সরবরাহ ঘাটতির অজুহাতে ছোট বড় সব ধরনের মাছই চড়া দামে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো আজ, যার নেতৃত্বে থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। নতুন এই দলের স্লোগান হবে গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের জন্য 32 বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। সরকারের সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়, তাই নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দেশের মানুষের জন্য অতীতের মতো সততার সাথে কাজ করারও অঙ্গীকার করেন তিনি। নিরাপদ সড়ক আন্দোলন, নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য পুনর্বাসনে আকিজ বেকার্সের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রাজধানীর পর্যটন ভবনে। কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ ফর সাইকিয়াট্রিস্ট এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় গুম, আটক ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের বর্ণনা দেন ও দ্রুত বিচার দাবি করেন। গুমের শিকার ব্যক্তি ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। বেকম্যান্স ও CDFI এর যৌথ উদ্যোগে জুলাই পরবর্তী আন্দোলনে হতাহত ও মানসিকভাবে অসুস্থ মানুষজনকে পুনর্বাসনের জন্য সহায়তা করা হবে বলে জানানো হয়। স্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। হকি। ছোট একটি ক্লাবের ছোট একটি মাঠে বাঁচিয়ে রেখেছে সিলেটের হকি। সাবেক খেলোয়াড়রা বলছেন, সিলেটের হকি মানে জেলা লীগের 19 বারের চ্যাম্পিয়ন মৌসুমী ক্লাব। বিভিন্ন সময়ে জেলা লীগ বন্ধ থাকলেও প্রতি বছরই নিজেদের উদ্যোগে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড়দের ব্যস্ত রাখে ক্লাবটি। তবে অ্যাস্ট্রোটার্ফের অভাবে অতীতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারছেন না তারা। আনিস রহমানের ক্যামেরায় মমিনুর রিপনের রিপোর্ট। এদেশের অধিকাংশ ক্লাবের ব্যস্ততা থাকে ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে, তবে ব্যতিক্রম সিলেটের এই ক্লাবটি। তাদের যত আয়োজন, প্রচেষ্টা সবই যেন হকি নিয়েই। মাঠ যত ছোটই হোক না কেন, হকির জন্য ক্লাবটির হৃদয় যেন অসীম আকাশের মতোই। জেলা লীগ বন্ধ থাকলেও খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে ছোট এই মাঠে নিজেরাই টুর্নামেন্ট আয়োজন করে থাকে ক্লাবটি। আমাদের কোনো মাঠ নাই, কিন্তু আমরা এই মাঠের জন্য আপনাদের মাধ্যমে এবং বাংলাদেশ হকি ফেডারেশনকে আমি অনুরোধ করছি এবং আমাদেরকে একটা ট্রাফ জন্য দিয়ে আমরা যাতে আরও বেশি প্লেয়ার তৈরি করতে পারি এখান থেকে, এটা মেইন উদ্দেশ্য। আর আমাদের যারা এখানে হকি খেলে এটা তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য মেইনলি এটা আমরা করা। হকির প্রতি এই ক্লাবের নিবেদনে বিস্মিত সিলেটের সাবেক খেলোয়াড়ও বলছেন, এই জেলার হকি বলতে মৌসুমী ক্লাবকেই বোঝায়।
এই জায়গা থেকে শিপু ভাই, টিপু ভাই, মিজান ভাই, তুহিন ভাই ন্যাশনাল পর্যায়ে খেলছে, এদের দেখেই আমাদের হকি ধরতে হয়েছে এই জায়গায়। এবং আমরা চেষ্টা করি আমাদের ক্লাব যতটুকু পারে সামর্থ্য দিয়ে যে আমাদের প্লেয়ারটা টিকিয়ে রাখার জন্য। এক সময়কার জনপ্রিয় খেলায় ক্রমে আগ্রহ কমেছে কিশোর তরুণদের। মাটিতে খেলা এমনিতেই কঠিন, আর টার্ফ না থাকায় প্রতিযোগিতার মাঠে বিপাকে পড়তে হয় বলে জানান এখানকার খেলোয়াড়রা। আমাদের এখানে প্রত্যেক বছর লিগ হচ্ছে না, এটাই বড় সমস্যা। এটার পিছনে কারণ আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমরা মনে করেন আমরা সিলেট থেকে কোনো প্লেয়ার বের হচ্ছে না। ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য আমার ইচ্ছে, তার ফলে একটু ভালো হতো। অতীতে জাতীয় দলের একাধিক খেলোয়াড় এখান থেকে উঠে আসলেও সুযোগ সুবিধার অভাবে এখন প্রতিভা তুলে আনতে পারছে না ক্লাবটি। আন্তর্জাতিক পর্যায়ের খেলা যেখানে হয় অ্যাস্ট্রোটার্ফে, সেখানে মাটিতেই অনুশীলন করছে এখানকার খেলোয়াড়রা। এখান থেকে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় উঠে এসেছেন, আরও উঠে আসা সম্ভব। তবে উন্নত প্রশিক্ষণের জন্য একটি অ্যাস্ট্রোটার্ফের দাবি এই ক্লাবের খেলোয়াড়দের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, সিলেট। দর্শক, এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।